মূলধনটা যদি পি হয়, মূলধন যদি পি হয় তাহলে আসল হবে 1/16 অংশ, মানে পি বাই 16 টাকা হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে মূলধন পি হলে আসল পি বাই 16 টাকা হবে। তাহলে আমি 1 বছরের সুদ বার করছি, এটা হয় তাহলে 1 বছরের সুদ হবে পি ইন্টু বার্ষিক সুদের হার। আমি ধরে নিচ্ছি বার্ষিক সুদের হার আমি ধরে নিলাম R%। তাহলে পি টাকার R% সরল সুদে 1 বছরের সুদ, পি টাকার R% সরল সুদে 1 বছরের সুদ বার করলাম, সেটা বলে দিয়েছে পি বাই 16 টাকা। আমি পি কেটে দিলাম, ঠিক আছে? তাহলে আরটা পেয়ে যাব, আর সমান 100টা এদিকে গুণ হয়ে গিয়ে 100 বাই 16 হলো। 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 4, 25 বাই 4% হলো সুদের হার। দিয়ে তোকে বলেছে 8 মাসের 690 টাকার সুদ। তাহলে 690 টাকার 8 মাস মানে 8 বাই 12 বছরের সুদের হার 25 বাই 4%, তার সুদ বার। হ্যাঁ, 8 মাসের 690 টাকার সমান 690 টাকার 8 মাস মানে 8 বাই 12 বছরের 8% মানে 25 বাই 4%, আর সুদ বার করছি। আমরা কেটে দিলাম, 4 2 এ 8 হলো, 2 6 এ 12 হলো, 6 দিয়ে এটা কেটে দিলে 115। বেশ, এটা 25 4 এ 100 হয়ে গেল। তাহলে পেলাম 115 বাই 4 টাকা। ভাগ করলে হয় কত? 28.75 টাকা। কোন স্থানের লোক সংখ্যা 13,310 কি হারে বৃদ্ধি পেলে 3 বছরে, বছর বলে দিয়েছে 3 বছরে, হ্যাঁ, 17,280 জন লোক হবে টোটাল। তাহলে আমরা ভাবছি পি টাকার, মানে আমরা জানি কি, আমরা ধরে নিচ্ছি যে ক বছর পর, 3 বছর পরে এত টাকা হবে, সেই পার্সেন্টেজটা আমরা ধরে নিচ্ছি, ধরি হ্যাঁ, বৃদ্ধির হার সমান R%। তাহলে আমরা কি জানি, পি ইন্টু 1 প্লাস R বাই 100 পাওয়ার n সমান a। ঠিক আছে? সেখান থেকে আমরা পি মানে 13,310, 1 প্লাস R বাই 100 তার কিউব সমান a মানে হচ্ছে 17,280। হচ্ছে না, হয়নি এটুকু? এবার এইটাকে আমি নিচে নিয়ে যাচ্ছি, তাহলে পেলাম কি 1 প্লাস R বাই 100 এর কিউব 17,280 বাই 13,310। এই শূন্য শূন্য কেটে দিলাম। এটা দেখ 1728 আছে, হ্যাঁ, এটা 12 কিউব হয়, এটা আছে 1331, 11 কিউব হয়। তাহলে আমি লিখছি 1 প্লাস R বাই 100 তার কিউব সমান 12 বাই 11 এর কিউব। ঠিক আছে? পাওয়ারটা যদি সেম হয়, বেসটা সেম হয়ে যাবে। তাহলে 1 প্লাস R বাই 100 সমান, এটা পেলাম কত, 12 বাই, ঠিক আছে? এটা এই 1টা এদিকে প্লাস আছে, এদিকে মাইনাস করে দিই, তাহলে R বাই 100 সমান 12 বাই 11 মাইনাস 1। ঠিক আছে? তাহলে এটা লসাগু করি, তাহলে পেলাম কত, R বাই 100
সমান লসাগু 11 হয়, তাহলে 12 মাইনাস 11, তাহলে 12 মাইনাস 11 বাই 11, ঠিক আছে এটা। তাহলে 8 বাই 100 সমান 12 থেকে 11 বাদ দিলে 1 বাই 11, ঠিক আছে এটা। 100টা এদিকে গুণ হলো, আর সমান 100 বাই 11, এটাকে 100কে 11 দিয়ে ভাগ করলে হয় 9 পূর্ণ 1-এর 11, তাহলে এত পার্সেন্ট। তাহলে কোনো ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত A:B:C এর মূলধনের অনুপাত বলে দিয়েছে 1/X:1/Y:1/Z, এটা বলে দিয়েছে। বছরের শেষে জেড টাকা লাভ হলে, না, বছরের শেষে জেড টাকা ক্ষতি হয়েছে, তাহলে সি এর ক্ষতির পরিমাণ কত? ক্ষতি, তাহলে আগে এই অনুপাতটাকে ভালো করে বার করি। এদের এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। এক্স ওয়াই জেড এর লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড, হলো? তো সবাইকে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করে দিই। 1/X ইন্টু এক্স ওয়াই জেড, 1/Y ইন্টু এক্স ওয়াই জেড ইস টু 1/Z ইন্টু এক্স ওয়াই জেড। হয়েছে না হয়নি এটুকুতে? এতে এক্স এক্স কেটে গেল, ওয়াই জেড ইস টু এক্স জেড ইস টু এক্স ওয়াই, হয়েছে? তাহলে সি এর কত আছে? এক্স ওয়াই, তাহলে সি এর আনুপাতিক ভাগহার করে নি। সি এর আনুপাতিক ভাগহার কত হবে? সি এর আনুপাতিক ভাগহার এক্স ওয়াই বাই টোটালটা, তার মানে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, ঠিক আছে? আনুপাতিক ভাগহার পেলাম। এবার জেড টাকা ক্ষতি হয়েছে, তাহলে এর ক্ষতি, অতএব সি এর ক্ষতি সমান এক্স ওয়াই বাই জেড এক্স প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইন্টু জেড, তার মানে এক্স ওয়াই জেড বাই জেড এক্স প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, 7x স্কোয়ার মাইনাস 66x প্লাস 27 সমান 0। এই সমীকরণের বলছে বীজদ্বয়ের যোগফল আর গুণফল অনুপাত কত। তাহলে আমরা আগেও জেনেছি, হ্যাঁ, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই সমীকরণের, হ্যাঁ, থেকে আমি এ বিটা পেয়ে যাব, a সমান 7, b সমান মাইনাস 66, c সমান 27। তাহলে বীজদ্বয়ের যোগফল হচ্ছে আলফা যদি হয় আলফা প্লাস বিটা সমান, বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ সমান, মাইনাস বি হচ্ছে মাইনাস 66/7, মানে 66/7। আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা হলে গুণফল হচ্ছে সি বাই এ, মানে 27/7, সি বাই এ। এদের অনুপাত, তাহলে এদের অনুপাত হচ্ছে 66/7 ইস টু 27/7, তলাকার 7 তলাকার 7 উঠিয়ে দে, তাহলে 66 ইস টু 27, ঠিক আছে এটা। এবার এখানে এখানে এটা 3 দিয়ে ভাগে যায়, তাহলে 22 ইস টু 3 9 27, 12/√15 মাইনাস 3, তাহলে হরের করণীয় সমান এটা করণীয় নিরসন করবো 12, এটা মাইনাস আছে, হ্যাঁ, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে √15 মাইনাস 3, হ্যাঁ, আর √15 প্লাস 3, হয়েছে না হয়নি? তাহলে ওপরেও √15 প্লাস 3 গুণ করবো, হয়েছে? তাহলে 12 √15 প্লাস 3 বাই
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে আসছে নিচেটাই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √15 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, 12 ইন্টু √15 প্লাস 3 বাই √15 স্কোয়ার মানে হচ্ছে 15, 3 এর স্কোয়ার মানে 9, ঠিক আছে। তাহলে 12 ইন্টু √15 প্লাস 3 বাই 6 হচ্ছে, 6 দিয়ে কেটে দিলাম, 6 2 12, 2 ইন্টু √15 প্লাস 3 ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। বেশ, এবি একটি জ্যা যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, এবি একটি জ্যা যার দৈর্ঘ্য 10, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব বের করতে বলেছে। জ্যায়ের দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব, ঠিক আছে। তাহলে এই এবি জ্যাটা, ধর এই লম্ব দূরত্বটা ওসি, হ্যাঁ লম্বটা, তাহলে ওসিটা বার করতে হবে। এবি বলে দিয়েছে, দেখ তাহলে আমরা পড়েছি কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হলে লম্বটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই দুটোর দৈর্ঘ্য সমান হবে। এবি সমান 10 সেমি বলে দিয়েছিল, আর আমরা জানতে পারলাম এখনই যে এসি আর বিসি সমান, তাহলে এসি সমান বিসি, তাহলে ওটা অর্ধেক হয়ে যাবে মানে 5 সেমি হয়ে যাবে, ঠিক আছে এটা। আচ্ছা, ব্যাসার্ধ বলে দিয়েছিল এটা 13 সেমি হয়েছে, আর এটা আমরা পেলাম 5 সেমি। আমাকে ওসিটা বার করতে হবে, তাহলে ত্রিভুজ এওসি থেকে পাবো আমরা এও স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এও স্কোয়ার মানে 13 স্কোয়ার সমান এসি মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার হচ্ছে এটা। 13 স্কোয়ার মানে হচ্ছে 169 সমান 25 প্লাস ওসি স্কোয়ার। এই 25টা এদিকে বাদ দিলাম, 169 মাইনাস 25 সমান ওসি স্কোয়ার, তাহলে 144 সমান ওসি স্কোয়ার পেলাম বিয়োগ করে। তাহলে ওসি বার করতে হবে, তাহলে √144 সমান ওসি, অতএব ওসি সমান 12 সেমি। তাহলে এওবি একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্র ও, বৃত্তর কেন্দ্র ও আর এওবি ব্যাস, তাহলে এটা ও, এটা এ, এটা বি, এওবি ব্যাস। সি বৃত্তের উপর একটা বিন্দু, সি একটা বিন্দু আছে, বেশ। ও বিসি মানে এই কোণটা বলে দিয়েছে কত, 60 ডিগ্রি, দিয়ে বলেছে ও সি এ মান কত হবে, ও সি এ মানে এরকম ভাবে ও সি মানে এই কোণটার মান হয়েছে এটা, ঠিক আছে এটা। আচ্ছা, এবার আমি দেখছি এখানে এই গোটা কোণটা এসিবি, যেহেতু এওবি ব্যাস তাহলে এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এসিবি সমান 90 ডিগ্রি, কেন, অর্ধবৃত্তস্থ কোণ বলে। এটুকু ঠিক আছে, হ্যাঁ এটুকু ঠিক আছে, হ্যাঁ বুঝেছো এটা। এবার দেখ এই ত্রিভুজটাতে ওবিসি ত্রিভুজের ওবি আর ওসি ব্যাসার্ধ সমান, ওসি সমান ওবি, কেন, ব্যাসার্ধ বলে, ঠিক আছে। তাহলে এটা 60 হলে এইটাও 60 হবে, হয়েছে কি হয়নি, তাহলে কোণ ওবিসি সমান কোণ ওসিবি সমান 60 ডিগ্রি, অসুবিধা আছে এটাতে। তাহলে এটা 60 হলো, এই টোটালটা 90 ডিগ্রি আমরা জানি, তাহলে এইটা হবে এ ওসি এর
তাহলে ও সি এটা বার করতে দিয়েছে, কোন ও সি এ সমান টোটাল 90 থেকে এই 60টা বাদ দিলেই হয়ে যাবে 30 ডিগ্রি হচ্ছে ও সি এর। ও কেন্দ্রীয় বৃত্ত আছে যার কেন্দ্র থেকে 26 সেমি দূরে, ও কেন্দ্রীয় বৃত্ত আছে যার কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরে একটা বিন্দু আছে পি। সেই পি থেকে স্পর্শক অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি। ওখান থেকে একটা স্পর্শক এঁকেছে 10 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এটা 10 সেমি একটা এঁকেছে। ঠিক আছে কি ঠিক না এটা বল? আচ্ছা, তার মানে নিশ্চয়ই এইটা হচ্ছে ব্যাসার্ধ। আর আমরা জানি ব্যাসার্ধ, হ্যাঁ, ব্যাসার্ধ ও বৃত্তের কেন্দ্র থেকে মানে কেন্দ্রগামী ব্যাসার্ধ মানে এটা স্পর্শকের স্পর্শগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্বভাবে অবস্থিত, তার মানে এখানে 90 ডিগ্রি কোণ হয়ে গেছে। আচ্ছা, এটা বলে দিয়েছি 26, এটা বলে দিয়েছে 10, তাহলে আমরা এই স্পর্শকের নামটা দিয়ে দিই এ পি এ স্পর্শক। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা লিখছি তাহলে ওপি এর ত্রিভুজ ও এ পি থেকে, হয়েছে? দেখ ত্রিভুজ ও এ পি থেকে এইটা 90 ডিগ্রি হলে 90 ডিগ্রির বিপরীত দিকে অতিভুজ থাকে, তাহলে ও পি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার, ও এ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। হয়েছে না হয়নি? তাহলে ও পি স্কোয়ারটা আমরা পেয়ে গেছি 26 স্কোয়ার সমান ও এ স্কোয়ারটা আমাদের বের করতে হবে, ব্যাসার্ধ বেরোবে যেটা, আর এপি স্কোয়ারটা আমাকে বলে দিয়েছে 10, তাহলে 10 এর স্কোয়ার। তাহলে 26 স্কোয়ার মানে হচ্ছে 676 সমান ও এ স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মানে হচ্ছে 100। 100টা এদিকে বাদ দিয়ে দিলাম, তাহলে 676 মাইনাস 100 সমান ও এ স্কোয়ার। হয়েছে না হয়নি? 676 থেকে 100 বাদ দিলে হয় 576 সমান ও এ স্কোয়ার। এটুকু অসুবিধা আছে? তাহলে ও এ সমান কি হবে? রুট 576 সমান ও এ, 576 এর রুট করলে হয় 24 সমান ও এ। তাহলে ব্যাসার্ধ পেলি 24 সেন্টিমিটার। এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি, এবি এবং এসি বাহুর উপর অবস্থিত। তাহলে এবি আর এসি বাহুর উপর ডি আর ই বিন্দু আছে। এডি সমান 5 সেমি বলে দিয়েছে, ডিবি সমান 6 সেমি, এটাও বলে দিয়েছে 6 সেমি। দিয়ে বলেছে এই 7.5 সেমি হলে ইসি এসি এর মান কত? এসি এর মান কত? ঠিক আছে, তাহলে আমরা জানি কি কোন বাহু সমান্তরাল সরলরেখা, হ্যাঁ, ত্রিভুজের বাহু দুটিকে সম অনুপাতে ভাগ করে, তাহলে অনুপাত সমান, তাহলে আমরা লিখতে পারবো এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এই বাই ইসি। অসুবিধা আছে এটাতে? তাহলে এডি কত? 5/6 সমান এই 7.5 বাই ইসি। এটা এদিকে চলে গেল আমার ইসি ইন্টু 5 সমান 6 ইন্টু 7.5, 5টা এদিকে নিয়ে যায়, ইসি সমান 6 ইন্টু 7.5 বাই 5। ঠিক আছে, 5 দিয়ে এটাকে কেটে দিলে 1.5 হয়, 1.5 ইন্টু 6 মানে 9 সেমি। 9 সেমি কোনটা পেলাম? ইসিটা। তোকে চেয়েছি কোনটা? এসি। তাহলে এসি সমান এই প্লাস ইসি মানে 9 প্লাস 7.5 মানে 16.5 সেমি।
দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2। তাহলে ধরে নিচ্ছি আমি প্রথমটির উচ্চতা সমান h1 আর দ্বিতীয়টির উচ্চতা h2। এইটুকু প্রবলেম নাই তো কারোর? 2h, h আর 2h। প্রথমটির উচ্চতা h, দ্বিতীয়টির উচ্চতা 2h। ভূমির পরিধির অনুপাত 3:4। এইখানে ভূমির পরিধির অনুপাত বলেছে, তাহলে দেখ ভূমির পরিধির অনুপাত যা হবে ভূমির ব্যাসার্ধের অনুপাত তাই হবে। কেন 2πr ওর 2πr, 2π কেটে যায়, আর থাকে। তাহলে ভূমির ব্যাসার্ধ প্রথম জনের যেটা লিখছি, প্রথম জনেরটা লিখছি ভূমির ব্যাসার্ধ 3r আর এর ভূমির ব্যাসার্ধ 4r। এবার আয়তনের অনুপাত কত হবে এটা আরেকবার বলে দিই। ব্যাসার্ধের অনুপাত যা হয় পরিধির অনুপাত তাই। কেন? যদি আমি লিখি 2π, আরটা যে কোনো খুশি হোক r1 আর 2πr2, সেই অনুপাতটাই যদি আমার 1/কত বাই 3/4 হয়, তাহলে এই দেখ পাই আর পাই কেটে r1/r2 সমান 3/4ই হবে। হয়েছে না হয়নি? এটা দরকার নাই। তাহলে ভূমির ব্যাসার্ধ 3r, ভূমির ব্যাসার্ধ 4r। এবার আয়তনের অনুপাত, তাহলে প্রথমটির আয়তন কত হয়? এটা কি চোঙের আয়তন, চোঙের আয়তন হচ্ছে পাই r²h। তাহলে 3r² is to পাই 4r² into 2h। এর জন্য হয়নি? পাই এইচ উঠে গেল, তাহলে 9r² is to 16r² into 2। হচ্ছে না হয়নি? r² তুলে দিলে 9 is to 16 দুগুণে 32। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধটা আর, ঠিক আছে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, যেটা হচ্ছে 4πr²। হচ্ছে না হয়নি বল? হ্যাঁ, বেশ হবে। ব্যাসার্ধ ক্ষেত্রফল পেলাম। এবার 50% ব্যাসার্ধ বাড়িয়েছে। তাহলে 50% বাড়লে 150% হয়ে যায়। তাহলে নতুন ব্যাসার্ধ পাবো r ইন্টু 150/100। 50 দিয়ে 50 3-এ 50 2-এ মানে 3r/2। হয়েছে না হয়নি? নতুন ব্যাসার্ধ পেলাম 3r/2। কেন? 50% বাড়ালে মোট হয় 100%, সেখান থেকে 50% বেড়ে গিয়ে 150% হয়ে যাবে। হলো এটা? তাহলে আয়তন কত, বক্রতলের ক্ষেত্রফল কত পাবি বের করছি। বক্রতলের ক্ষেত্রফল আগে ছিল 4πr², এখন হলো কি 4π 3r/2 তার হোল স্কয়ার। অসুবিধা আছে এটা? বলছে কত বৃদ্ধি পেল, তাহলে আগে এটা বের করে দেখি কত হয়। 4π ইন্টু 9r²/2, 2 দিয়ে না 2 নয় 4, তাহলে কেটে গেল 4 4 মানে 9πr²। তাহলে বক্রতলের ক্ষেত্রফল ছিল 4πr², হলো 9πr²। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল 9πr² মাইনাস 4πr² সমান 5πr² বৃদ্ধি পেল। তাহলে বলছে শতকরা কত বৃদ্ধি পেল। শতকরা মানে টোটাল যতটা বৃদ্ধি বাই যা ছিল ইন্টু 100%। অতএব শতকরা বৃদ্ধি সমান 5πr² বাড়লো
কার মধ্যে থেকে বাড়লো 4πr² থেকে ইন্টু 100%। πr² কেটে দিলাম, 4 হলো, তাহলে 125%। কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। মানে আমরা জানি কি কর্ণ মানে হচ্ছে a√3, ঠিক আছে? ঘনকের কর্ণ হচ্ছে a√3, সেটা বলে দিই যে 4√3 সেমি। তাহলে এটা পেলি 4 সেমি, মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলি 4 সেমি। বলছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 × a²। ঠিক আছে কি ঠিক নাই? তাহলে